আজকে যে ক্লাসটি করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী যারা ডাব্লিউবি যে পরীক্ষা যারা দেবেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর। আপনারা যারা ডাক্তারি নার্স এর চাকরি করতে চান তাদের জন্য এই সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরীক্ষা কিন্তু এই 14 জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরিবর্তন হয়ে আপনাদের আগামী মাসে কিন্তু ওই পরীক্ষাটা হবে, অর্থাৎ আগস্টের প্রথম উইকে আপনাদের এই পরীক্ষাটা হবে। তাই এই পরীক্ষাটার জন্য আমরা কিন্তু নিয়মিত একটি করে প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের এই প্র্যাকটিস সেটটা আমরা নিয়েছি কর্মক্ষেত্র পত্রিকা থেকে। কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে আপনাদের দেখাচ্ছি। তো এই প্র্যাকটিস সেটে আমরা ইতিমধ্যে 50টি প্রশ্ন সমাধান করেছি, সেটা প্রথম ক্লাসে। তো এবার আজকে করব এই প্র্যাকটিস সেটের দ্বিতীয় ক্লাস। তো এই প্র্যাকটিস সেটের দ্বিতীয় ক্লাস 50 দাগের পরের থেকে কিন্তু আমরা সমাধান করব। 50 দাগ পর্যন্ত যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নেবেন। আমরা আজকে 51 দাগের এই প্রশ্ন থেকে সমাধান করব। 51 দাগের প্রশ্ন আছে, দেখুন, আতশবাজিতে বেরিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করে কোন রং উৎপন্ন করা হয়? লাল, সবুজ, নীল আর কমলা। তো এখানে 51-এর সঠিক উত্তরটা কী হবে? তো এখানে 51-এর সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাক, সবুজ রং কিন্তু উৎপন্ন হয়, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 52-র এই প্রশ্নটা। লিভারের নীতি আবিষ্কার করেন কে? নিউটন, আর্কিমিডিস, রজার বেকন আর থেলিস। তো এখানে 52-র যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটি আবিষ্কার করেন কে? এই লিভারের নীতি এটা আবিষ্কার করেন আর্কিমিডিস, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 53-র প্রশ্নে। 53-র প্রশ্ন আছে, নিচের কোন রাশিটি মৌলিক নয়? তো এই যে পদার্থের পরিমাপ, তাপ, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, তো এর মধ্যে কোন রাশিটি মৌলিক নয়? তো মৌলিক রাশি নয় কোনটি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু তাপ। আমরা চলে যাব পরের প্রশ্নে, 54-এর প্রশ্নে। বস্তুর ওজন কোন ধরনের বলের উদাহরণ? মহাকর্ষ বল, নিউক্লিয় বল, সাম্য বল আর চৌম্বক বল। এখানে বলছে বস্তুর ওজন কোন ধরনের বলের উদাহরণ? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? অবশ্যই মহাকর্ষ বল। বস্তুর ওজন হচ্ছে কোন ধরনের বল? মহাকর্ষ বল, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 55 দাগের এই প্রশ্নে। নিচের কোনটি ধ্রুবীয় দ্রাবক? বেনজিন, অ্যালকোহল, জল আর কেরোসিন। তো এখানে নিচের কোনটি ধ্রুবীয় দ্রাবক? তো এর মধ্যে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোনটি ধ্রুবীয় দ্রাবক। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু জল। এখানে সিদ্ধাগ এর সঠিক উত্তর, জল কিন্তু একটি ধ্রুবীয় দ্রাবক। আমরা 56-এর প্রশ্ন দেখব। গামারশ্মি কী কাজে ব্যবহার করা হয়? খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়, গ্লাস গঠনে নিরূপণ করতে। আমরা একটু উপরের দিকে তুলে দেখব আর কি অপশান আছে। তারপরে এখানে আছে, দেখুন, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য। প্রদত্ত বিকল্পের কোনগুলি সঠিক? তো এখানে এই গামারশ্মি কী কাজে ব্যবহার করা হয়? তো এখানে গামারশ্মি ব্যবহার করা হয় কিন্তু এখানে আপনি দেখুন খাদ্য প্রক্রিয়াকরণে কারখানায় কিন্তু এই গামারশ্মি ব্যবহার করা হয়। ক্লাসের গঠন নিরূপণ করতে কিন্তু এটা ব্যবহার করা হয় না গামারশ্মি। ক্লাসের গঠন নিরূপণ করতে এটা কখনো গামারশ্মি ব্যবহার করা হয় না, কিন্তু নিউক্লিয়ন বিক্রিয়া ঘটানোর জন্য আবার গামারশ্মি ব্যবহার করা হয়। তার মানে 1-এর দাগ আর 3-এর দাগের এই দুটি কাজে কিন্তু লাগে। তো এখানে 1-এর দাগ আর 3-এর দাগ সঠিক হবে। তো 1-এর দাগ আর 2-এর দাগ আছে, তাহলে এর দাগটা হবে না। বিদ্যাগে কী আছে? 1 আর 3, তাহলে এটা কিন্তু এর সঠিক উত্তর হবে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 57-এর এই প্রশ্নে চলে যাব। 57-এর যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ক্রেস্কোগ্রাফের কাজ কী? উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করা, উদ্ভিদের সীমিত মাত্রা নড়াচড়া পর্যবেক্ষণ, উদ্ভিদের শ্বসন রেকর্ড করা আর উপরের সবকটি। তো ক্রেস্কোগ্রাফের কাজ অবশ্যই উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রণ, উদ্ভিদ বৃদ্ধি রেকর্ড করা, অর্থাৎ এই যে এর দাগ আছে সেটা সঠিক উত্তর হবে এর দাগ। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করা হচ্ছে ক্রেস্কোগ্রাফের কাজ। আমরা 58-এর প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এবার আমরা 58-এর প্রশ্ন দেখব। 58-এর কী প্রশ্ন আছে? তো এখানে সুন্দর 58-এর একটা প্রশ্ন আছে, তড়িৎ উৎপাদন বাড়ে যদি কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা হয়, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয়, কুণ্ডলী তারের রোধ বৃদ্ধি করা হয়। প্রদত্ত বিকল্পের কোনগুলি সঠিক? 1, 2 সঠিক, 1, 3 সঠিক, 2, 3 সঠিক, 1, 2, 3 সঠিক। এখানে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবেন। প্রশ্নটা আপনার এখানে কি দেওয়া আছে? প্রশ্নটা কিন্তু দেওয়া আছে, তড়িৎ উৎপাদন বাড়ে যদি কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা হয়, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয়,
কুণ্ডলীর তারের রোধ বৃদ্ধি করা হয়। তো এই তড়িৎ উৎপাদনের ক্ষমতা বাড়ে যখন কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা হয়। আর কি করা হয়, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয়। এই দুটো থাকলে, এই দুটো যদি হয় তাহলে তড়িৎ উৎপাদন ক্ষমতা কিন্তু বাড়ে। অর্থাৎ 1 আর 2 হবে সঠিক উত্তর। এখানে 1 আর 2 আছে কিন্তু এর দাগে, তাই 58 দাগের এর দাগ হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন 59 দাগের প্রশ্ন। ইলেকট্রিক ইস্ত্রিতে পরিবাহী হিসেবে কি নাইক্রোম তার ব্যবহার করা হয়? কি নাইক্রোম তার ব্যবহার করা হয়? কম রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, আর গলনাঙ্ক কম, উচ্চ রোধাঙ্কযুক্ত, সবকটি ঠিক। তো এখানে সবকটি ঠিক নয়, কারণ এর মধ্যে ভুল আছে। এর মধ্যে এ ভুল আর বি ভুল। এর মধ্যে এ আর এই সি ভুল, বি কিন্তু এর সঠিক উত্তর হবে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্কযুক্ত। ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার যেটি ব্যবহার করা হয় সেটা কিন্তু উচ্চ রোধাঙ্ক হতে হবে এবং উচ্চ গলনাঙ্কযুক্ত হতে হবে, তবেই কিন্তু এই নাইক্রোম তার হিসেবে ইলেকট্রিক ইস্ত্রিতে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আমরা 60 দাগের প্রশ্ন দেখব। 60 দাগে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আছে হচ্ছে বস্তুর ভর নিচের কোন রাশিটি দ্বারা সূচিত হয়? প্রযুক্ত বল বাই ত্বরণ, ভরবেগ বাই ত্বরণ, বেগ বাই ত্বরণ, ভরবেগের হ্রাস, আর প্রযুক্ত বল বাই বেগ। তো এখানে এর সঠিক উত্তর হবে প্রযুক্ত বল বাই ত্বরণ সমান সমান কিন্তু ভর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 60 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 61 দাগের প্রশ্নে চলে যাব। 61 দাগের প্রশ্ন কী আছে দেখব। 61 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট alternatives given below. The news proved dash false. তো দেখুন এখানে 61 দাগের থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজি প্রশ্ন। এই ইংরেজি প্রশ্ন আমরা করব না, কারণ ইংরেজি প্রশ্নের মাস্টারমশাই আলাদা আমাদের, তাই তিনি এই ইংরেজি প্রশ্নের সমাধান করবেন। আমরা 61 দাগের যে 61 দাগ থেকে যে ইংরেজি প্রশ্ন আছে এটা কিন্তু একটা অন্য একটি ক্লাসে করব, যেটির ইংরেজি মাস্টারমশাই কিন্তু এটা সমাধান করবেন। আমরা পরের প্রশ্ন দেখব, অর্থাৎ ইংলিশ বাদ দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। তো আমরা চলে এলাম 8 পাতায়। ওখানে 5 পাতার পরে দেখুন আছে 5 পাতার পর। তো আমরা 5 পাতার পরে চলে এলাম 8 পাতায়। এখানে আছে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রবেশিকা পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর। অর্থাৎ আপনারা যারা WBJEE পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিচ্ছেন, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বা রাজ্য সরকারের নার্সের পরিষেবার জন্য চাকরি করতে চান, তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু আপনারা ওই নার্সের পড়ার সুযোগটা পাবেন, নার্সিং কোর্সটা আপনি করতে পারবেন শুধুমাত্র এই পরীক্ষাটায় পাশ করলে। তো আমরা এই প্রবেশিকা পরীক্ষার জন্য নিয়মিত কিছু ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছি। আজকেও কিন্তু এই প্র্যাকটিস সেটের আগের ক্লাসটি আমরা কিন্তু করেছি, আজকে আমরা করছি দ্বিতীয় ক্লাস। তো চলুন আজকের এই ক্লাসে কিন্তু এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ হবে। সিলেবাস ইতিমধ্যেই আপনারা জানেন। তো আমরা সিলেবাস অনুযায়ী 100 নম্বরের ফুল উত্তর করার চেষ্টা করছি। চলুন চলে যাই পরের প্রশ্নে। এখানে ইংরেজি প্রশ্ন আছে, তো আমরা ইংরেজি প্রশ্নগুলো সমাধান করব না, কারণ ইংরেজি প্রশ্নের জন্য কিন্তু ইংরেজি মাস্টারমশাই আছেন। তো আমরা ইংরেজি পরের প্রশ্ন কী আছে সেটা দেখব। 76 দাগের প্রশ্ন আছে, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য কোনটি? অবশ্যই আপনারা জানেন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা। তো এখানে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য কোনটি? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য। আমরা কিন্তু প্রায় জেনারেল স্টাডিজে চলে এসেছি। আমরা এখন জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো দেখব। আপনারা জানেন সিলেবাসের মধ্যে জেনারেল স্টাডিজও কিন্তু আপনাদের থাকবে। তো এখানে জেনারেল স্টাডিজের প্রশ্ন শুরু হয়েছে 76 দাগ থেকে। তো আমরা 76 দাগের প্রশ্নের সমাধান করলাম। 76 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম ভারতবর্ষে গঠিত অঙ্গরাজ্য। আমরা চলে যাব 77 দাগের প্রশ্নে। 77 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের উত্তর পশ্চিমে কোন প্রতিবেশী দেশ অবস্থান করছে? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার। বাংলাদেশ করছে কিন্তু পূর্বে, পাকিস্তান করছে পশ্চিমে, আর উত্তর পশ্চিমে কারা আছে? উত্তর পশ্চিমে আসছে কিন্তু আফগানিস্তান। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 78 দাগের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? এখানে বলছে এপিকালচার, সেরিকালচার, অ্যাকোয়াকালচার আর হর্টিকালচার। তো এখানে 78 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই সেরিকালচার এর সঠিক উত্তর।
পশ্চিমবঙ্গের মালদা জেলা কিন্তু সেরিকালচারের জন্য বিখ্যাত। তো আমরা এবার দেখব এই সেরিকালচারটা কী, মানে সেরিকালচার সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো সেরিকালচার হলো একটি কৃষিভিত্তিক গ্রামীণ শিল্প, যার শেষ পণ্যটি হচ্ছে রেশম। বর্তমানে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলিতে এটি অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ উন্নয়নের একটা নিবিড় সরঞ্জাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা সেরিকালচার হলো একটি কৃষিভিত্তিক গ্রামীণ শিল্প। তো 78 দাগের সঠিক উত্তর হচ্ছে সেরিকালচার। মানে মালদা জেলায় কিসের জন্য বিখ্যাত? সেরিকালচারের জন্য। আমরা 79 দাগের প্রশ্ন দেখব। 800 শিরোনামে সিনেমাটি কোন ক্রিকেটার জীবনী নিয়ে? এখানে আছে মুথাই মুরলীধরন, অনিল কুম্বলে, সেন ওয়ান আর রোহিত শর্মা। তো বিশ্ববিখ্যাত স্পিন, শ্রীলঙ্কার স্পিন মুথাইয়া মুরলীধরন। মুথাইয়া মুরলীধরন ইনি কিন্তু 800 উইকেট কিন্তু দখল করেছেন, অর্থাৎ মুথাই মুরলীধরনের কিন্তু ঝোলায় আছে 800 উইকেট। তো এই 800 শিরোনামে এই সিনেমাটা কিন্তু এই মুথাইয়া মুরলীধরনের জীবনী নিয়ে গঠিত হয়েছে। এর দেখা হবে সঠিক উত্তর। ইনি কিন্তু একজন শ্রীলঙ্কার প্লেয়ার, শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়াড়, স্পিন বল করে থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও মুথাইয়া মুরলীধরন এখন কিন্তু খেলেন না, ইনি কিন্তু মানে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শচীন তেন্ডুলকর, আমাদের ভারতীয় প্লেয়ার শচীন তেন্ডুলকর খেলতো, যখন বীরেন্দ্র সেহবাগ খেলতো তখন কিন্তু এই মুথাইয়া মুরলীধরন মানে খুব সাংঘাতিক স্পিন করতো। মানে সেই সময় খেলাটা একটা কিন্তু অন্যরকম মাত্রা পেত। মুথাইয়া মুরলীধরনের কিন্তু মানে স্পিন বল, আপনার এই সেন ওয়ানের স্পিন বল, এখানে অনিল কুম্বলের স্পিন বল, ভারতীয় প্লেয়ার অনিল কুম্বলের স্পিন বল অন্যান্য দেশের জন্য তেরাস হয়ে থাকতো। সেন ওয়ান কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার, এনার মানে স্পিন বল অন্যান্য দেশের কিন্তু যে বিরাট কী বলে বিপজ্জনক বল সেন ওয়ানের স্পিন বল। এখানে মুথাইয়া মুরলীধরনের কিন্তু সেরকম যে কটা স্পিন বোলার আছে তাদের মধ্যেও কিন্তু মুথাইয়া মুরলীধরনের স্পিন কিন্তু সেরা। ইনি কিন্তু 800 উইকেট পেয়েছেন, ওনার ঝোলায় কিন্তু 800 উইকেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা 80 দাগের প্রশ্ন দেখব। 80 দাগের প্রশ্ন আছে বিদ্যা পিলাই কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বক্সিং, স্নুকার, ব্যাডমিন্টন, ফুটবল। তো এই বিদ্যা পিলাই ইনি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? তো এখানে বক্সিং, স্নুকার, ব্যাডমিন্টন, ফুটবল। তো এখানে 80 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই যে বিদ্যা পিলাই ইনি কিন্তু স্নুকারের সাথে যুক্ত। বিদ্যা হবে সঠিক উত্তর, স্নুকার খেলার সাথে যুক্ত। আমরা 81 দাগের প্রশ্নে চলে যাব। নিচের কোন কাল্পনিক চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি? ফেলুদা, ঘনাদা, টেনিদা আর বাটুল। তো এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। তো এই চরিত্র কোনটি? তো এখানে 81 দাগের সঠিক উত্তর কী হবে? এটা তো আপনারা সবাই জানেন, এই কাল্পনিক চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেটা হচ্ছে টেনিদা। হালকা পাতলা সিপসিপি দেহের মালিক হচ্ছে টেনিদা। আর ইনি কী করেন? ইনি কিন্তু যার তার উপরে মেজাজ করে কথা বলেন, কিন্তু ভাবটা এমন করেন যে উনি সব জানতা, অথচ মানে যেসব কথাগুলো বলেন সেগুলো কিন্তু হাস্যকর কথা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেনিদার কোনো কিছু দেখলেই আপনি দেখতে পাবেন টেনিদার যে চরিত্রটা কেমন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, এই 82 দাগের প্রশ্নে। তো 82 দাগের প্রশ্নে যাবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটে পাচ্ছি। আপনারা যারা WBJEE পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটার দিকে নজর রাখুন। অবশ্যই কিন্তু আজকের যে ক্লাসটা দেখছেন তার আগের ক্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকের ক্লাসে কিন্তু এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব 100 দাগ পর্যন্ত। আমরা কিন্তু তারপরে আগামীকাল আপনি আবার একটি প্র্যাকটিস সেট দেখবেন, সেটা নতুন প্র্যাকটিস সেট। তো আমরা 82 দাগের প্রশ্ন দেখব। এই প্র্যাকটিস সেটে কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু আমরা এখনও পর্যন্ত পাচ্ছি। তো 82 দাগের প্রশ্ন আছে, দেখুন, ঘূর্ণিঝড় রিমাল এর নামকরণ করেছে কোন দেশ? জেনারেল স্ট্যাটিসের মধ্যে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তো এই রিমালের নামকরণ করেছে কোন দেশ? ইরান, পাকিস্তান, ভিয়েতনাম আর ওমান। তো এর সঠিক উত্তরে রিমালের নামকরণ করেছে কিন্তু ওমান, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 83 দাগের এই প্রশ্নে। পূর্ব পশ্চিম বইটি কার লেখা?
পূর্ব পশ্চিম বইটি কার লেখা? সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, মণিশঙ্কর আর অতীন বন্দ্যোপাধ্যায়। তো এখানে 83 প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 83 প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পূর্ব পশ্চিম, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 84 দাগের প্রশ্নে চলে যাব। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী কোন দেশের নাগরিক? 2023 সালে পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার তিনি জয়ী নার্গিস মোহাম্মদী, ইনি কোন দেশের নাগরিক? এখানে আছে কাতার, কাজাখস্তান, কিরগিজস্তান আর ইরান। তো এখানে 84-এর সঠিক উত্তর হবে অবশ্যই কিন্তু ইরানের এই নার্গিস মোহাম্মদী, ইনি কিন্তু একজন ইরান দেশের বাসিন্দা। অর্থাৎ 2023 সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন যে নার্গিস মোহাম্মদী, তিনি কিন্তু ইরানের অধিবাসী। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 85 দাগের এই প্রশ্নে। উইমেন উইথ এ ওয়াশ ছবিটি কার আঁকা? জ্যাকসন পোলক, ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি আর পাবলো পিকাসো। তো এখানে 85 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পাবলো পিকাসো এর সঠিক উত্তর। এই যে উইমেন উইথ ওয়াশ ছবিটি পাবলো পিকাসো, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা 86 দাগের প্রশ্নে চলে যাব। 61 থেকে 71 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 67, 66, 65, 64। অর্থাৎ 86 দাগের যে প্রশ্নটা আমরা দেখছি সেটা কিন্তু অঙ্কের প্রশ্ন চলে এসেছি। তো আমরা অঙ্কের প্রশ্নের সমাধানটা কীভাবে করব দেখুন। খুব সহজে এসব প্রশ্নের সমাধান করতে পারবেন, একদম সেকেন্ডের মধ্যে এসব প্রশ্নের সমাধান করতে পারবেন। চাই শুধু একটু প্র্যাকটিস এবং আমাদের চ্যানেলটা দেখা। তো আমরা 61 থেকে গুনবো বিজোড় সংখ্যা কটা আছে। তো 61 যোগ, তারপরে 61-র পরে কত হয়? 63। 63-র পরে বিজোড় সংখ্যা কত হয়? 65। 65-র পরে বিজোড় সংখ্যা কত হয়? 67। 67-র পরে বিজোড় সংখ্যা কত হয়? 69। 69 পরে বিজোড় সংখ্যা কত হয়? 71। তো কটা সংখ্যা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা হচ্ছে। যোগ করব আগে। 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 25, 25 আর 1 26। তো এটা সমান সমান 26 আর 6 হাতে 2, 2 7 আর 2 9, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 6 27, 27 আর 6 33, 33 আর 6 39, অর্থাৎ 396। তো এটাকে আমরা কি কত দিয়ে ভাগ করব? এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তাই 6 সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? ভাগ করলে এই 6 6 36 আর 3 দা 39, 6 6 36, অর্থাৎ 66 হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 87 দাগের প্রশ্নে। 87 দাগের প্রশ্ন দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 87 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এরকম প্রশ্ন আপনি নিমেষে সহজে সমাধান করতে পারবেন। আমি একটা শুধু নিয়ম দেখে দেবো, আপনি সেই নিয়মে করবেন। বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা 6 বছরের সুদে আসলে কত হয়? তো 2000 টাকা 6 বছরের সুদে আসলে কত হয় সেটা বার করতে হবে। ঠিক আছে, আমি 2 বছরের সুদে আসলে বার করবো না, আমি 2 বছরের শুধু সুদটা বার করব। তাহলে যেটা হবে তার সঙ্গে আসল যোগ করে দিলে আমার মিটে গেল। তো যেহেতু 6 বছরের সুদে আসলে কত হয় বলেছে, তাই আপনি এই 6কে 6% সরল সুদের হার 6 বছরে কত হচ্ছে, তাই এই 6কে এই 6 দিয়ে গুণ করুন, তাহলে 36% হয়। 6 6 36, তাহলে সমান সমান 36% হয়ে যাবে। আমরা ওটাকে দেবো কি 36%, 36%। এই 36% কথার অর্থ হচ্ছে 36/100। এখন এই যে 36/100, এটাকে আমরা কি করব? এই 2000-কে আমরা 36/100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কি হয়? এই দুটো শূন্য কেটে গেল। এবারে কত হয়? 36 দিনও 72, অর্থাৎ 720 হয়। 720টা কী বার করলাম? সুদ বার করলাম। এইভাবে সুদ বার করা যায় একদম সেকেন্ডের মধ্যে। তো 720 আপনার হচ্ছে সুদ হচ্ছে, আর এই 2000 টাকা কিন্তু আসল। তাহলে 2000 আর 720 কত হয়? 2720 টাকা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। চাই শুধু একটু প্র্যাকটিস, আর দেখার জন্য চাই এই চ্যানেলটি। আপনারা নিয়মিত দেখতে থাকুন, আপনাদের জন্য উপকারে আসবেই আসবে। বাকি যে কটা দিন আছে আপনারা দেখতে থাকুন, প্রতিদিন কিন্তু একটা করে প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসবেই আমি। তো দেখতে থাকুন। যারা আপনারা নার্সিং প্রবেশিকা পরীক্ষাটা দিতে চলেছেন, তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি কি, এই প্র্যাকটিস সেটের সাথে সাথে কিন্তু এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এটা একটি সাজেশনমূলক প্র্যাকটিস সেট। তো এর থেকে কিন্তু পড়বে, এর থেকে কিন্তু এরকম প্র্যাকটিস সেট আপনি কিছু করুন, তাহলে দেখবেন আপনি অনেক উপকার পাবেন এবং আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারছেন। আমরা 88 দাগের প্রশ্ন দেখব। একটি জলপূর্ণ জারের ওজন 12.5 কিলোগ্রাম, অর্ধ জলপূর্ণ জারের ওজন 7 কিলোগ্রাম, শূন্য জারের ওজন কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? এখানে দেখুন, আমি মনে করব 12.5 কিলোগ্রাম কী আছে, একদম সম্পূর্ণ জারের ওজন 12.5 কিলোগ্রাম।
আর এখানে বলছে অর্ধপূর্ণ জারের ওজন 7 কিলোগ্রাম। শূন্য জারের ওজন কত? তো শূন্য জারের ওজন আমি কত এখান থেকে আমরা ধরবো। তো আমি মনে করছি শূন্য জারের ওজন হচ্ছে 1 কিলো 500 গ্রাম। তাই এখানে বলছে অর্ধ জলপূর্ণ জারের ওজন কত বলেছে? 7 কিলোগ্রাম। আপনি ভালো করে বুঝবেন, 7 কিলোগ্রাম যদি অর্ধ জলপূর্ণ জারের ওজন হয়, তা জারের ওজন এখানে শূন্য জারের ওজন অর্থাৎ শুধু জারের ওজন কত হবে? আমি ধরেছি 1 কিলোগ্রাম 500 গ্রাম। তাহলে 7 বিয়োগ 1.5, তাহলে কত হচ্ছে? তাহলে এখান থেকে আমার থাকবে কিন্তু 5.5। 5.5 কেজি কিন্তু কি হচ্ছে? জল, শুধু জল আছে 5.5 কিলো। তাহলে অর্ধেক জল যদি থাকে, তার ওজন যদি 5.5 কেজি হয়, তাহলে ফুল ওজন কত হবে? তা 5 আর 5 10 আর 1 11 কেজি হবে। তো এইবার আপনি 12.5 থেকে 12.5 থেকে আপনি কি করবেন? এই 11 কেজি বিয়োগ করবেন, করলে কত হয়? 1.5 হয়ে যায়। তো 1.5 কেজি, দেখুন এখানে কিন্তু সেটাই বলছে, শূন্য জারের ওজন কত? 1.5 কেজি হবে, অর্থাৎ 1 কিলোগ্রাম 500 গ্রাম। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই অপশান থেকে সহজে সমাধান করা যায় এগুলো। তো আমরা চলে যাবো 89 দাগের এই প্রশ্নে। জয়ন্ত যা টাকা নিয়ে বাজার করতে যায়, তা থেকে 49% খরচ করার পর দেখা গেল 18 টাকা অবশিষ্ট আছে। জয়ন্ত কত টাকা নিয়ে বাজারে গেছিল? তো এখানে আমার মনে হয় এই অঙ্কটা ভুল আছে। এখানে 49% খরচ করার পরে 18 টাকা অবশিষ্ট আছে, এই অঙ্কটা কোনো মতে এটা মিলছে না। তো আমার মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে। আমরা 90 দাগের প্রশ্ন দেখব। তো 90 দাগের প্রশ্ন কী আছে? 90 দাগের প্রশ্ন আছে কিন্তু এই 121 ভাগ 121 যোগ 121 ভাগ 121। তো এরকম অঙ্ক থাকলে আপনার ভাগ অঙ্কটা আগে করে নিতে হয়। তার মানে এখানে 121-এর সঙ্গে এই 121 ভাগ করে নিতে হয়। তো 121 আর 121 ভাগ করলে হয়ে যায় 1, সেই 1টা 121-এর সঙ্গে যোগ করলে হয়ে যায় 122, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 90 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। 91 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো 91 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখার জন্য আমরা কি করব? প্রশ্নটা উপর দিকে তুলব। এখানে প্রশ্ন বলছে একটি লোহাকে বর্গক্ষেত্রের আকারে বাঁকালে 100 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, লোহাটির দৈর্ঘ্য কত? তো লোহাটির দৈর্ঘ্য হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু 100 বর্গ সেমি স্থান ঘিরতে করেছে, মানে বর্গক্ষেত্রের আকার হচ্ছে, বর্গক্ষেত্র আকারের বাঁকালো 100 বর্গ সেমি ঘিরতে লেগেছে। এখানে যেহেতু বর্গক্ষেত্র আর 100 বর্গ সেমি ঘিরতে লেগেছে, তাহলে এটাকে আপনি কি করবেন? বাহু বার করবেন। বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত সেটা বার করবেন। তো বাহু বার করতে গেলে 100কে রুট করবেন, করলে কত হয়? 10। আর 10কে 4 দিয়ে গুণ করুন, 40। কারণ কি? বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। লোহাটির দৈর্ঘ্য বার করতে গেলে বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 × একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য আপনি 10 পাচ্ছেন এখান থেকে, অর্থাৎ পরিসীমা এটাকে রুট করলে আপনার 10 হয়ে যায়। আর পরিসীমা বার করতে গেলে 10 × 4, অর্থাৎ বাহু গুণ একটি বাহু গুণ 4, তাই কিন্তু 10 × 4 = 40। 40 সেমি কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 92 দাগের প্রশ্নে। 92 দাগের প্রশ্ন কী আছে? 92 দাগের যে প্রশ্নটা আছে, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 42 কিলোমিটার, 399 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? তো আপনি এরম করবেন, S = D/T, এই সূত্র বার করবেন। এস এর মান কত? এই সূত্রে বার করবেন। এস এর মান কত? এস এর মান হচ্ছে, এস মানে আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ ঘন্টায় কতটা যাচ্ছে? 42 কিলোমিটার। তাই এসের জায়গায় আপনি দেবেন কি? 42। এইটা = D/T। বলছে কত সময় লেগেছে? সময় মানে টি, তাই টিটা আমরা নিচে দেবো। আর ডির মান কত? ডির মান 399 কিলোমিটার। তো 399টা ওপরে দেবো। এখন এটা দিয়ে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তো এখান থেকে আমরা কি করব? টি সমান বার করতে পারবো কি? 399/42। তো আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে কি হবে? তো আমরা 7 দিয়ে কাটবো, 6 × 7 = 42, আর এখানে 5 × 7 = 35, আর 4 × 39 = 49 হয়। তাহলে 7 × 7 = 49, অর্থাৎ 57/6। তো এখানে 57/6 দেব। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 6 × 9 = 54, 9 × 3/6, 9 × 3/6 মানে 3 × 1 = 3, 3 × 3 = 6, অর্থাৎ 9 × 1 = 2 ঘন্টা, অর্থাৎ সিদ্ধ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 93-র প্রশ্নে চলে যাব। নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এর মধ্যে মৌলিক সংখ্যা আপনাকে খুঁজে বার করতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা, যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না, এবং 1 দ্বারা ভাগ
মৌলিক সংখ্যা তাকে বলবো যে সংখ্যা সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করলে মিলবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যা এর মধ্যে কোনটি? তো এখানে 521 হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যা 521 আর এক দ্বারা ভাগ করলেই কিন্তু মিলবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা, অর্থাৎ দ্বিদাগ হবে সঠিক উত্তর। 521 একটি মৌলিক সংখ্যা। 94 দাগের প্রশ্ন আছে প্রদত্ত বিকল্পের কোন সংখ্যাটির সঙ্গে 1000 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এর মধ্যে কোনটি আপনি যোগ করবেন? যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগ করতে হবে, তাহলে কিন্তু আপনার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন? তাই আপনি কি করবেন, এখানে 1000টা এরকম লিখবেন, লেখার পরে এটা এরকম জোরের মাথায় দাগ দেবেন, দুটোর মাথায় দাগ দেবেন। 10-এর মধ্যে আমরা ক্যালকুলেশন করব, তো 3 3কে 9 করবেন। তো আশা করি আপনারা এটাই ভাগ পদ্ধতিতে বর্গমূল জানেন, যদি না জানেন তা বলবেন, কারণ আপনারা এখনও ছোট আছেন, আপনারা নাও জানতে পারেন। তো ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল করা হয় যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল শেখাই দেবো, আপনারা সেইভাবে করবেন, কারণ এটা 6-এর জিনিস। তো এখানে 9 আর কত হলো 10, 1 হলো 10। এবার এই দুটো শূন্য নেমে গেল। এবার আমরা এখানে কি করব, 3-এর ডবল 6 দেবো, এই 3-এর ডবল 6 আছে, 6 দেবো। এখানে এই 32 দিলাম, এখানেও 32 দিলাম, তো 2 দিনও 4 হয়ে গেল, আর 6 দিনও 12 হলো। তো এটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে বিয়োগ 24 বেশি থাকছে। যেহেতু এখানে 32 নেই অপশানে, দেখুন যেহেতু এখানে আপনার অপশানে 24 নেই, তাই আপনি এই 24টা কী করবেন, এই 24 দেবেন না, তাহলে আপনাকে আরেকটু ভাবতে হবে যে এটা কি করা যাবে। তাই আপনি কি করবেন, আগে 2 দিয়েছিলেন, এবার আপনি 3 দিন এখানে, তাহলে এই 3টার সাথে গুণ করুন 63। তো 63কে এই 3 দিয়ে আপনি গুণ করলে কত হচ্ছে, 3 3কে 9, 3 6 18, 189 হচ্ছে। এবার আপনি বিয়োগ করুন, তো 89 কিন্তু বেশি থাকছে। তো এখানে দেখুন 89 আছে, হ্যাঁ আছে, এর ডিড দেখাবে সঠিক উত্তর। দেখুন এই 89টা কিন্তু 1000-এর সাথে যোগ করলে তবেই কিন্তু এটা একটা কী হবে, সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 1000-এর সাথে যদি আপনি কি করবেন, 1000-এর সাথে যোগ করবেন কত, 89, তাহলে এটা হয়ে যাবে 1089। এটাকে যদি আপনি বর্গমূল করেন অর্থাৎ রুট ওভার করেন, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 33 বর্গমূল করলে। যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে 1098, সেটাই আপনার উত্তর চেয়েছে, এর সঙ্গে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 1000টার সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 1000-এর সাথে কত যোগ করবেন, 89 যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 94 দাগে সঠিক উত্তর হবে ডির দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখব কী আছে। তো চলুন পরের প্রশ্নে চলে যাই। তো আমরা ওদিকে ছিলাম 8-এর পাতায়, এবার 8-এর পাতার পরে 9-এর পাতায় চলে এলাম। তো এখানে আমরা একটু 9-এর পাতার প্রশ্নটা দেখব কী আছে। তো 9-এর পাতায় যে প্রশ্নটা আছে শুরু করব, সেটার আগে প্রশ্নটা শুরু করার আগে এখানে কী আছে, নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর। তো এখানে আমরা দেখব 8-এর পাতার পর, অর্থাৎ আগের পাতায় আমরা প্রশ্নটা দেখে এসেছি 8-এর পাতায়। এবার আমরা 9-এর পাতা, এই 8-এর পাতার পরে আমরা এই প্রশ্ন 95 দাগের থেকে প্রশ্ন শুরু করব। 94 দাগের প্রশ্ন কিন্তু 8-এর পাতায় আছে। তো আমরা 95 দাগের প্রশ্ন দেখব। একজন ব্যক্তি 48 সেকেন্ডে 200 মিটার দৌড়ায়, ব্যক্তিটির গতিবেগ কত? 48 সেকেন্ডে যদি 200 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে, আর 60 × 60 সেকেন্ডে কত যাবে। যেহেতু মানে গতিবেগ বার করতে বলেছে, তাই আপনার ঘন্টায় গতিবেগ বার করতে হবে। তাই আপনি কি করবেন, এই 200কে 200 গুণ 60 × 60, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেল, বাই এই 48টার নিচে দেবেন। তো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হবে, 6 8 48, অর্থাৎ 8 হয়ে যাবে, আর 6 10 60। আবার যদি আমরা এটার সাথে এটা ক্যালকুলেশন করি তাহলে 8 25 200, অর্থাৎ 25 হয়ে যাবে। তা আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে, 6 25 150, 150-এর পিছনে কটা শূন্য, 2টো শূন্য, তো হয়ে যাবে 15,000। এখন 15,000 এখানে কি হলো, 15,000 মিটার হয়ে গেল। 15,000 মিটার সমান কী হবে, 15 কিমি। 15 কিমি পার ঘন্টা হচ্ছে এর গতিবেগ। তো এখানে দেখুন বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 96 দাগের এই প্রশ্নে। 96 দাগের প্রশ্ন আছে, এই জিজ্ঞাসা স্থানের সঠিক সম্পর্কযুক্ত সংখ্যাটি নির্বাচন করুন। আপনারা যারা এই নার্সিং সার্টিফিকেট একটা পরীক্ষাটা দেবেন তারা ইতিমধ্যে সিলেবাস সম্পর্কে জেনে গেছেন। এখানে কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে এবং অঙ্ক থাকবে, এছাড়াও কিন্তু রিজনিং থাকবে। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস,
যেগুলো কিন্তু আপনি সচরাচর জানেন না। আপনারা এখনও ছোট আছেন, আপনারা কিন্তু এ সম্বন্ধে অত কিছু জানেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন, অবশ্যই আপনি এর থেকে সুফল পাবেন। তো আমরা 96 দাগের প্রশ্ন দেখব। এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সম্পর্কযুক্ত সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে আমরা কত বসাবো? এখানে দেখুন, এই 10-এর স্কোয়ার করুন 100 হয়ে যাবে। এখানে 32-এর স্কোয়ার করুন 1024 হয়ে যাবে। 4-এর স্কোয়ার করুন 16 হয়ে যাবে। তাহলে এগুলো সব স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে 12-এর স্কোয়ার করি, দেখুন এখানে 144 হচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে কত? 12। এই জায়গাটায় আমরা বসাবো কত? শুধু 12। তো 12 বসালে এর সঠিক উত্তর হয়ে যাবে। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কী আছে দেখব? 97 দাগের প্রশ্ন দেখব। 97 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। একটি ঘড়িতে সকাল 6টার সময় মিনিটের কাঁটা উত্তর দিকে যদি থাকে, তাহলে সকাল 9টার সময় ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো আপনি এখান থেকে একটা ছবি আঁকে নিন। এখানে আপনি দিন ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, আর এখানে সাউথ। এখন বলেছে কি? এখন বলেছে যে এই যে 6টার সময় মিনিটের কাঁটা উত্তর দিকে, তাহলে 6টার সময় মানে 6টা বাজলে এরকম সোজাসুজি চলে আসবে ঘন্টার কাঁটা, সাউথের দিকে থাকবে। আর মিনিটের কাঁটা থাকবে নর্থের দিকে। নর্থের দিকে মানে এটা হচ্ছে বড় কাঁটা, বড় কাঁটা থাকবে উত্তর দিকে। তো সেটাই আছে, 6টার সময় মিনিটের কাঁটা উত্তর দিকে যদি থাকে, তাহলে 9টার সময় ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো এই 6টার থেকে এখানে যদি 6 হয়, এখানে 7, 8 হয়, আর এই জায়গাটায় 9 হয়, তার ঘন্টার কাঁটা 9 চলে যাবে। সেই সময় মিনিটের কাঁটা সোজাসুজি থাকবে, উত্তরেই থাকবে। তাহলে এটা ঘন্টার কাঁটা করতে যাবে 9টা বাজলে ঘন্টার কাঁটা থাকবে পশ্চিমে। অর্থাৎ এখানে দেখুন এই ওয়েস্টে আসে, তাহলে ওয়েস্টে গেলে আপনার কটা থাকবে? সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ওয়েস্টে গেলে আপনার সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 98 দাগের প্রশ্নে চলে যাব। এবার আমরা 98-এর এই প্রশ্নটা দেখব। যদি কোনো বিশেষ করে RADIO রেডিও সমান সমান OIDR লেখা হয়, তবে টেলিভিশন সমান কী লেখা হবে? তো এখানে দেখুন এই রিজনিং করতে গেলে এখানে আপনাকে দেখতে হবে এখানে 8টা কোথায় আছে, এখানে 8টা কোথায় আছে। এই 8টা কিন্তু শেষে দিয়েছে, আর এই যে ও আছে সেই ওটা কিন্তু প্রথমে শুরু করেছে। তো আমিও তেমন টেলিভিশনের টিটা হচ্ছে শেষে দেবো, আর এই এনটা, এর টেলিভিশনের যে এন আছে এনটা আমরা প্রথমে দেবো। যেটা এনটা শেষে আসে এই কোয়াডে, তাহলে এটা আমরা প্রথমে দেবো। তাহলে এখানে আছে এন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এন দেব। এখন তারপরে এখান দেখুন এ আছে আর এর পরে, এটা কিন্তু এই জায়গায় দিয়েছে। তো এখানে টির পরে ই আছে, তো আমি এখানে ইটা দেব। আবার ঠিক ওর পরে আয় আছে, দেখুন ওর আগে এখানে আয় আছে, কিন্তু এটাতে ওর পরে আয়। তাহলে এনের আগে ও আছে, তাহলে আমি ওটা দেবো এনের পরে। তাহলে এনও প্রথমে ইটি শেষে, তো এনও প্রথমে ইটি শেষে নেই, এনও প্রথমে ইটি শেষে, এনও প্রথমে ইটি শেষে, কিন্তু এটাই নেই, তাহলে আমরা এটাও দেবো না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমার বার করতে হবে। তো তারপরে এখানে দেখুন, তারপরে এখানে আছে এই ডি আছে কিন্তু এই জায়গাটায়। তো দেখুন এই প্রথম দুটোর পরে কিন্তু ডি আছে, তাহলে শেষের দুটোর আগে ডি এনেছে। তো আমিও এখানে এই ইর পরে এল আছে, এই এলটা আমরা কি করব? এই এলটা আমরা এখানে বসিয়ে দেবো। তো তারপরে আমরা কি করব? তারপরে এখানে আয় আছে, আয়টা দেখুন এখানে নিয়ে এসছে। তারপরে ওর আগে আয় আছে, তো আমরা ওর পরে আয়টা বসাবো। তাহলে দেখুন এনও আয়, এখানে এনও আয় আছে, এখানে এনও আয় আছে, এখানেও এলইটি আছে, এখানেও এলইটি আছে, তাহলে হচ্ছে না। তারপরে আয়ের আগে আছে এস, আয়ের পরে বসাবো এস। এখানেও দেখুন সেই একই জিনিস আছে। তারপরে আপনার কি হচ্ছে, এখানে আগে এলের পরে ই আছে, এলের পরে ই আছে, তাহলে এলের আগে ই বসাবো। তো এখানে দেখি এলের আগে ই আছে, এলের আগে ই আছে এটা, তো এটা হবে সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 98 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা চলে যাবো 99 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে একটি লাইনে আপনার আগে যতজন দাঁড়িয়ে ঠিক ততজন আপনার পিছনে দাঁড়িয়ে আছে। লাইনে মোট 27 জন দাঁড়িয়ে থাকলে আপনার আগে ও পরে লোক দাঁড়িয়ে আছে, কতটা লোক দাঁড়িয়ে আছে? তো আপনাকে কি করতে হবে, আপনি 27 জনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আগে যতটা থাকবে পরে ততটা থাকবে। তো আমরা যদি এখানে এরকম করি, এই জায়গার থেকে এই পর্যন্ত 13 জন নিই, আপনি ধরুন এখানে দাঁড়িয়ে আছেন, তারপরে আবার কি হবে, আবার 13 জন নিলাম। তো
তো দেখুন আপনার আগে পিছে 13 জন আছে, তাহলে 13 13 26 আর আপনি দিই কিন্তু 27। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আগে পরে কজন করে দাঁড়িয়ে আছে, আগে পরে 13 জন করে দাঁড়িয়ে আছে, সিদ্ধ হবে সঠিক উত্তর। এবার আমরা 100 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন 100 দাগের প্রশ্ন কী আছে দেখি। তো তার জন্য একটু প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। তো এবার আমরা 100 দাগের এই প্রশ্নটাই দেখব। নিচের লুডোর ছক্কায় 2 ডটের উল্টো দিকে কত ডট আছে? তো এখানে দেখুন, এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে 2 ডটের উল্টো দিকে কত ডট আছে। তো এখানে দেখুন সবকটার কিন্তু মাথায় 2 আছে, দেখতেই পাচ্ছেন সবকটার মাথায় 2 আছে। মানে এবার আপনাকে যখন আপনাকে ঘুরানো হচ্ছে, দেখুন এখানে আপনি 3 দেখতে পাচ্ছেন, 6 দেখতে পাচ্ছেন, তারপর 6 দেখতে পাচ্ছেন, 4 দেখতে পাচ্ছেন, 4 দেখতে পাচ্ছেন, 1 দেখতে পাচ্ছেন। তো আপনি কিন্তু কি দেখতে পাচ্ছেন না, এর মধ্যে 3 দেখতে পাচ্ছেন, 4 দেখতে পাচ্ছেন, 1 দেখতে পাচ্ছেন, 6 দেখতে পাচ্ছেন। তো 3টিতে এরকম একটা বৈশিষ্ট্য থাকলে আপনাকে অঙ্ক করা লাগে না, আপনি বুঝতেই পারবেন যে এর মধ্যে কোনটা দেওয়া নেই। এই দেখুন এখানে 3 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, আবার এখানে 6 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 1 আছে। তার মানে 1 4 3 6 2 সবই দেখা যাচ্ছে। যেহেতু 2 একই লেভেলে আছে, তাই আপনাকে দেখতে হবে যে এখানে সব কিছু দেওয়াই আছে। তার মানে এর এই পোর্শনটায় যেগুলো আছে সেগুলো কিন্তু দেওয়াই আছে এখানে। তাই এর বিপরীতে মানে এই দিকটায় কী থাকবে, তাহলে এখানে যেটা দেওয়া নেই সেটা থাকবে। তো এইগুলোর মধ্যে কিন্তু 5 দেওয়া নেই, তাই আপনার সঠিক উত্তর হবে কিন্তু 5। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু মোট 100টা প্রশ্নের সমাধান। তো আপনারা যারা এই পরীক্ষাটা দেবেন তাদের জন্য কিন্তু চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখলাম, পরবর্তী ক্লাসে আমরা এরকম আর একটা প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।